হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম ক্র্যাক। আজকে আমার ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দেখে নেব। চলো স্টার্ট করা যাক। 21 নম্বর প্রশ্ন, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হ্যাভ রাইট টু এডুকেশন টু চিলড্রেন ইন ইন্ডিয়া? রাইট টু এডুকেশন কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অনুসারে যুক্ত হয়েছে? অপশান এ 86th অ্যামেন্ডমেন্ট, অপশান বি 90, অপশান সি 91st, অপশান ডি 97th। এখানে অ্যান্সার হবে অপশান এ 86তম অ্যামেন্ডমেন্ট অনুসারে এই রাইট টু এডুকেশন চিলড্রেনদের জন্য ব্যাপারটা যুক্ত হয়েছে। নেক্সট প্রশ্নে চলে আসছি, দ্য কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া হ্যাভ বিন প্লেসড অ্যাট দ্য ডিসপোজাল অফ হুইচ অ্যামং অফ দ্য ফলোয়িং অথরাইজেস? অপশান এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশান বি পার্লামেন্ট অফ ইন্ডিয়া, অপশান সি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড অপশান ডি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এখানে অ্যান্সার হবে অপশান এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসছি, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ অ্যাবলিশ দ্য নমিনেশন অফ অ্যাংলো ইন্ডিয়ান টু দ্য লোকসভা অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি? অর্থাৎ প্রেসিডেন্ট যাদের নিয়োগ করে অ্যাংলো ইন্ডিয়ান দুজনকে আর 12 জনকে, সেই অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ করা বন্ধ করা হয়েছে কোন অ্যামেন্ডমেন্ট অনুসারে? এটার উত্তর হবে, এটা অপশান হচ্ছে এ 101, বি 102, সি 103 এবং ডি 104। এখানে উত্তর হবে 104তম সংবিধান সংশোধনী অনুসারে এটা করা হয়েছে। বাকি সংবিধান সংশোধনীগুলো আমার অ্যামেন্ডমেন্টের ক্লাস করানো হয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তুমি দেখে নিও। Between 1952 to 2020, 2 seats were reserved in the Lok Sabha for member of Anglo-Indian, but in 2020 January, the Anglo-Indian reserved seats in the Parliament and State Legislature of India were abolished by 104th Constitutional Amendment Act 2019। অর্থাৎ এর উত্তর তো তোমরা জেনে নিলে 104তম সংবিধান সংশোধনী হবে, উত্তর হবে ডি। এবং এখানে বলেছে এই সংবিধান সংশোধনীটা হয়েছে 2019 সালে এবং 2020 জানুয়ারি থেকে এটা চালু করা হয়ে গেছে, যে দুজন অ্যাংলো ইন্ডিয়ান যেটা নমিনেশন করা হচ্ছে সেটা বন্ধ। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি, হু অ্যামং দ্য ফলোয়িং পাস্ট প্রেসিডেন্ট অফ নেভার হু অ্যামং দ্য ফলোয়িং পাস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নেভার সার্ভড অ্যাজ আ চিফ মিনিস্টার অফ স্টেট ইন ইন্ডিয়া? মানে এর মধ্যে এই চারজনের মধ্যে কে কখনো কোনো রাজ্যের চিফ মিনিস্টার ছিলেন না অথচ প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন? ওকে, অপশান হচ্ছে এক জ্ঞানী জৈল সিং, ইনি ছিলেন। অপশান এ হচ্ছে জ্ঞানী জৈল সিং, ইনি ছিলেন সিএম অফ পাঞ্জাব। আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা, সিএম অফ পাঞ্জাব জ্ঞানী জৈল সিং। নেক্সট অপশান বি নীলাম সঞ্জীবা রেড্ডি, নীলাম সঞ্জীবা রেড্ডি ছিলেন অন্ধ্রপ্রদেশের সিএম। নেক্সট অপশান জাকির হোসেন অ্যান্ড শঙ্কর দয়াল শর্মা। শঙ্কর দয়াল শর্মা ছিলেন সিএম অফ ভোপাল ইউপি। তাহলে উত্তর হচ্ছে কি, লাস্ট অপশান রয়ে গেল অপশান সি জাকির হোসেন। তো এটা উত্তর হবে জাকির হোসেন। তার জ্ঞানী জৈল সিং দেখে নিলাম পাঞ্জাবের সিএম ছিলেন, নীলাম সঞ্জীবা রেড্ডি ছিলেন অন্ধ্রপ্রদেশের সিএম এবং শঙ্কর দয়াল শর্মা ছিলেন ভোপালের সিএম। তো জাকির হোসেন যিনি কখনো সিএম কোনো স্টেটের ছিলেন না কিন্তু প্রেসিডেন্ট ছিলেন দেশের।
নেক্সট প্রশ্ন চলে আসছি। আন্ডার হুইচ আর্টিকেল দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য ইউনিয়ন টেরিটরি বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ইউনিয়ন টেরিটরির যারা হেড হয় অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়, তাদের আরও নাম আছে, সেগুলো আমি পরে বলছি। এই অ্যাডমিনিস্ট্রেটরদের নিয়োগ করা হয় কোন আর্টিকেল অনুসারে? অপশান এ 239, অপশান বি 240, অপশান সি 241, অপশান ডি 242। এরকম কাছাকাছি অপশান দেওয়ার কারণ পরীক্ষার সময় এরকম কাছাকাছি থাকতে পারে, কনফিউশন যাতে বেশি হয় লোকের, তার জন্য। ওকে, এখানে উত্তর হবে অপশান এ 239। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এবার একটু বলে দিই, দ্য ডেজিগনেশন অলসো কল্ড, অর্থাৎ যে অ্যাডমিনিস্ট্রেটর, এই অ্যাডমিনিস্ট্রেটর অলসো কল্ড লিউটেন্যান্ট গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর, লেফটেন্যান্ট এলটি, লেফটেন্যান্ট গভর্নরও বলা হয়, লেফটেন্যান্ট গভর্নরও এদের বলা হয়, অথবা চিফ কমিশনার, অথবা CHIF, চিফ কমিশনারও বলা হয় এদের, চিফ কমিশনারও বলা হয়। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ অনলি ওয়ান আর্টিকেল? এর মধ্যে কোন পার্টটায় শুধুমাত্র একটাই আর্টিকেল আছে? সংবিধানে কোন পার্টটায়? অপশান এ দিয়েছে 17, অপশান বি 18, অপশান সি 19 অ্যান্ড লাস্ট অপশান ডি 20। এখানে উত্তর হবে অপশান ডি 20 নম্বর আর্টিকেল, 20 নম্বর পার্ট। এর মধ্যে যে আর্টিকেলটা আছে সে আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল 368, অর্থাৎ যেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে আর্টিকেল সেই আর্টিকেলটাই এখানে আলোচনা করা হয়েছে শুধুমাত্র। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যাক্ট গেভ রেকগনাইজেশন টু দ্য পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউসড বাই লর্ড ক্যানিং 1859, অর্থাৎ 1859 সালে লর্ড ক্যানিং দ্বারা তৈরি যে পোর্টফোলিও সিস্টেম, সেটা কোন অ্যাক্ট অনুসারে হয়েছিল? অপশান হচ্ছে এ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, অপশান বি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, অপশান সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1850, and the last option is none of the above. And the answer is option A, Indian Council Act 1861. এই সম্পর্কে একটুখানি বলে দিই। আন্ডার দ্য সিস্টেম এ মেম্বার অফ ভাইসরয়েস কাউন্সিল was made in charge of one and more departments and authorized to issue final orders, অর্থাৎ কোনো একটা পদে থাকা মন্ত্রী তিনি একসাথে অনেকগুলো পদ হোল্ড করতে পারেন, সেটা হচ্ছে পোর্টফোলিও সিস্টেমটা। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রাইট ইজ অ্যাভেলেবল টু বোথ ইন্ডিয়ানস অ্যান্ড ফরেনার্স? ইন্ডিয়ান এবং ফরেনারদের জন্য কোন রাইটটা সেম? অপশান এ রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ন, সেক্স, অপশান বি রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট, অপশান সি সেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল প্রপার্টি, অপশান ডি প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ। আমার হচ্ছে এটা অপশান সিটা একটু মনে হচ্ছে মিস হয়ে গেছে আমার কাছে, এটা প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল প্রপার্টি হবে, যেটা সেকশন হয়ে গেছে, সো সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা ভুল করে অপশান সিটা সেকশন হয়ে গেছে, এটা হবে প্রোটেকশন।
প্রোটেকশন, এখানে আমি দিয়ে দিচ্ছি এটা। প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল প্রপার্টি, এখানে উত্তর হবে অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল প্রপার্টি। ওকে, নেক্সট প্রশ্ন। Directive principle and state policy has been adopted from the constitution of which country? মানে কোন দেশের সংবিধান থেকে এই অ্যাডপ্ট করা হয়েছে, যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল ও স্টেট পলিসিটা কোন দেশের সংবিধান থেকে অ্যাডপ্ট করা হয়েছে? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি আয়ারল্যান্ড, অপশান সি সাউথ আফ্রিকা, অ্যান্ড দ্য লাস্ট অপশান ডি ইউএসএ। এখানে অপশান হবে উত্তর অপশান বি। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আয়ারল্যান্ডের সংবিধান থেকে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল ও স্টেট পলিসি ব্যাপারটাকে নেওয়া হয়েছে। এখানে একটু বলে দিই, এই সাউথ আফ্রিকার সংবিধান থেকে আমরা যে অ্যামেন্ডমেন্ট পড়ছি, এই অ্যামেন্ডমেন্টটা সাউথ আফ্রিকার সংবিধান থেকে সংগ্রহ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, 30 নম্বর প্রশ্নে আসছি। হুইচ অ্যাক্ট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ আরবিআই? আরবিআই এই এস্টাবলিশমেন্ট কোন অ্যাক্ট অনুসারে হয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অপশান এগুলো, অপশানগুলো দেখে নাও। অপশান এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, Government of India Act 1947, and the last option is none of the above. এখানে আমাদের উত্তর হবে অপশান এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আরবিআই সম্পর্কে ছোট্ট করে কয়েকটা নলেজ তোমাদের দিয়ে দিই, যেটা জরুরি। সেটা হচ্ছে আরবিআই তৈরি হয়েছে কত সালে, তার সম্পর্কে একটুখানি ছোট্ট করে জেনে নাও। আরবিআই এস্টাবলিশড হয়েছে 1 এপ্রিল 1935। আরবিআই ফার্স্ট স্টার্ট হয়েছে। আরবিআই এর হেডকোয়ার্টার হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই। মুম্বাই হচ্ছে এর হেডকোয়ার্টার, এবং গভর্নর, বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। তাহলে আরবিআই সম্পর্কে একটুখানি জানিয়ে দিলাম। আরবিআই তৈরি হয়েছিল 1 এপ্রিল 1935, এবং এর হেডকোয়ার্টার মুম্বাই, এবং এর গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা। In which year Indian National Congress put the demand for a constituent assembly? সংবিধান তৈরির জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, সেটার ডিমান্ড প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি দিয়েছিল কত সালে? অপশান হচ্ছে 1929, 1935, অপশান সি 1919, অ্যান্ড দ্য লাস্ট অপশান 1946। এখানে উত্তর হবে অপশান বি 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ ঘোষণা করা হয়েছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার জন্য। নেক্সট প্রশ্ন, এ বিল ফর দ্য ক্রিয়েশন অফ নিউ স্টেট ইন ইন্ডিয়া ইজ রিকোয়ার্ড টু বি পাসড ইন পার্লামেন্ট বাই, অর্থাৎ নতুন যে রাজ্য তৈরি, সেই রাজ্য তৈরির বিল পাস হয় কীভাবে? এ হচ্ছে সিম্পল মেজরিটি, বি 2/3 অফ মেজরিটি, সি 2/3 মেজরিটি অ্যান্ড রেকটিফিকেশন বাই হাফ অফ অল স্টেটস, অ্যান্ড দ্য ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। এখানে অ্যান্সার হবে অপশান এ সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটির বেসিসে একটা নতুন রাজ্য তৈরি হওয়ার বিল পাস করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ সিম্পল মেজরিটি। নেক্সট প্রশ্ন,
হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট কাম আন্ডার ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? মৌলিক অধিকারের মধ্যে এই অপশানগুলোর মধ্যে কোনটা আসছে না? অপশানগুলো দেখে নাও। অপশান এ, রাইট টু ফ্রিডম অর রিলিজিয়ন। অপশান বি, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। অপশান সি, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। অ্যান্ড দ্য লাস্ট অপশান ডি, ইকুয়ালিটি বিফোর ল। মোটামুটি দেখে বোঝা যাচ্ছে অপশান হবে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে অন্তর্ভুক্ত নয়। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য কনস্টিটিউশনস in which CM of a state is not eligible to vote in the presidential election? কোন পরিস্থিতিতে একটা সিএম প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অংশগ্রহণ করতে পারে না? অপশান এ, ইফ হি ইজ আ মেম্বার অফ লোয়ার হাউস অর স্টেট লেজিসলেচার। অপশান বি, ইফ হি ইজ আ মেম্বার অফ আপার হাউস অফ স্টেট লেজিসলেচার। Option C, he is a candidate, or the last option is none of the above. এখানে উত্তর হবে if he is a member of upper house of state legislature, অর্থাৎ অপশন বি is the correct answer. নেক্সট 35 নম্বর প্রশ্নে আসছি। which of the following is not one of the essential qualification for the candidate of president? অর্থাৎ প্রেসিডেন্টের ক্যান্ডিডেটের নমিনেশনের জন্য এর মধ্যে কোন কোয়ালিফিকেশনটার একেবারেই প্রয়োজন নেই? অপশান এ, সিটিজেন অফ ইন্ডিয়া, এটা প্রয়োজন আছে। অপশান বি, কমপ্লিটেশন অফ 35 ইয়ার্স এজ, আমরা জানি রাষ্ট্রপতি হতে গেলে 35 মিনিমাম এজ প্রয়োজন হয়। অপশান সি, 10th পাস। অপশান ডি, কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ হাউস অফ পিপল। তাহলে এখানে উত্তর হবে অপশান সি, 10th পাস। এটার কোনো রকম প্রয়োজন নেই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কোয়ালিফিকেশানের জন্য। অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা প্রয়োজন নেই। নেক্সট প্রশ্ন চলে আসছি। ফ্রম হুইচ ডেট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হোল্ড হিজ অফিস ফর এ টার্ম অফ 5 ইয়ার্স? কোন দিন থেকে প্রেসিডেন্ট তার কাজে জয়েন করে, অর্থাৎ সেই দিন থেকে তার 5 বছরের প্রেসিডেন্সিয়াল কার্যকলাপ শুরু হয়ে যায়? উত্তর হবে অপশান এ, দ্য ডেট অন হোয়েন হি এন্টার্স হিজ অফিস। অপশান বি, দ্য ডেট হোয়েন হি ইলেক্টেড। দ্য ডেট ডিসাইডেড বাই দ্য পার্লামেন্ট। দ্য ডেট ডিসাইডেড বাই দ্য ইলেকশন কমিশন। এখানে উত্তর হবে অপশান বি, দ্য ডেট হোয়েন হি ইলেক্টেড। যখন তিনি ইলেকশনে জিতে গিয়ে প্রেসিডেন্সিয়াল পদ পেয়ে যান, সেই সময় থেকেই তার 5 বছরের টার্ম শুরু হয়ে যায়। নেক্সট প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন। on whose advice president can promulgate or withdraw an ordinance? প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স জারি বা বরখাস্ত করতে পারেন কার অনুমতিতে? অপশান এ, প্রাইম মিনিস্টার। অপশান বি, ভাইস প্রেসিডেন্ট। অপশান সি, কাউন্সিল অফ মিনিস্টার্স। অপশান ডি, অন হিজ ওন উইল। এখানে উত্তর হবে অপশান সি, কাউন্সিল অফ মিনিস্টার্স। কাউন্সিল অফ মিনিস্টার্সদের পারমিশনের বেসিসে প্রেসিডেন্ট কোনো অর্ডিন্যান্স জারি করতে পারে বা ভেঙে দিতে পারে বা বরখাস্ত করতে পারেন। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট এইখানে কাকে অ্যাপয়েন্ট করে না? এ, প্রাইম মিনিস্টার। বি, চিফ ইলেকশন কমিশনার। সি, ভাইস প্রেসিডেন্ট। ডি, গভর্নর। এখানে অপশান হবে উত্তর সি, ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট নিয়োগ করেন না। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন,
What happens if the Lok Sabha or House of People passes a non-confidence motion against the Council of Minister? কাউন্সিল অফ মিনিস্টারদের বিরুদ্ধে যদি নন কনফিডেন্স মোশন জারি করে লোকসভা, তাহলে কি ঘটতে পারে? অপশান এ, অনলি মিনিস্টার্স ফ্রম লোকসভা রিজাইন, মিনিস্টার্স অফ রাজ্যসভা রিজাইন, অল দ্য মিনিস্টার্স হ্যাভ টু রিজাইন, নান অফ দ্য অ্যাবভ। এর উত্তর হবে অপশান সি, অল মিনিস্টার্স হ্যাভ টু রিজাইন। সব মিনিস্টাররা রিজাইন করতে বাধ্য হয় যদি এটা জারি হয়। নেক্সট 40 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার রেলওয়ে বাজেট সেপারেটেড ফ্রম দ্য জেনারেল বাজেট? কত সালে রেলওয়ে বাজেট জেনারেল বাজেট থেকে সেপারেট হয়ে গেছে? 1921, 1922, 1923, 1924। এখানে উত্তর হবে অপশান ডি, 1924 সালে রেলওয়ে বাজেট জেনারেল বাজেট থেকে সেপারেট করা হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওস। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিও, এবং আমার ইনস্টা, ফেসবুক লিঙ্ক এখানে দেওয়া আছে, সেখান থেকে সার্চ করে আমায় ফলো করে নিও। ওকে, গুড বাই।